ঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করানোর চেষ্টা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক চক্রান্ত, বিস্ফোরক অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন প্রেক্ষিতে দাঁড়িয়ে, কতটা তাৎপর্যপূর্ণ? যখন একটা দল নির্বাচনী ইশতেহার প্রকাশ করছে তখন সেই দলের প্রধান এরকম একটা কথা বলছেন। আমার সঙ্গে সোমরাজ রয়েছে, সরাসরি কথা বলবো সোমরাজের সঙ্গে। কি মনে হয় সোমরাজ, কতটা গুরুত্বপূর্ণ তার এই বিস্ফোরক মন্তব্য? দেখো, অবশ্যই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে অভিযোগ তুললেন, যা বিস্ফোরক অভিযোগ, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুললেন এবং তিনি বললেন ঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে এ রাজ্যে। কেন এই প্রসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় তুললেন? তার কারণ নির্বাচন কমিশনের তরফে একের পর এক সরকারি অফিসারদের বদলি করা হয়েছে। যেভাবে আমরা দেখেছি যে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা, কলকাতা পুলিশের পুলিশ কমিশনার, এমনকি বিভিন্ন জেলার জেলা শাসক, বিভিন্ন পুলিশ জেলার পুলিশ সুপার, বিভিন্ন কমিশনারের পুলিশ কমিশনার, একের পর এক অফিসারদের বদলি। আর তা নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুললেন যে এ রাজ্যে স্বঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করা হয়ে গেছে এবং কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচন কমিশন এই পদক্ষেপ করছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ যখন তৃণমূল কংগ্রেসের ইস্তাহার প্রকাশ করা হচ্ছে সেই সময়ে দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন। আমরা দেখেছি গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে যেভাবে রাজ্যের একের পর এক অফিসারকে তুলে নেওয়া হচ্ছে অবজারভারের নাম করে, শুধু তাই নয়, যেভাবে রাজ্যের একের পর এক অফিসারদের সরিয়ে দেওয়া হচ্ছে, এতে রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়ছে বলেও মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছিলেন। এবং তারপরে ফের আজ মমতা বন্দ্যোপাধ্যায় এবার স্বঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে বলেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন। সোমরাজ, সঙ্গে থাকো। ঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করানোর চক্রান্তের অভিযোগ করছেন মমতা। আরো একবার শুনবো। এখানে তো অঘোষিত না, ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা! প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে। বাংলার মানুষকে এত ভয়! বাংলা ওদের অনেক দিনের টার্গেট, কারণ ওরা চায় না বাংলার রাজ্যটা থাক, বাংলার অস্মিতা থাক, বাংলার ইতিহাস থাক, বাংলার ভাষা থাক। দিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টার্গেটেড বেঙ্গল বিকজ দে আর ভেরি জেলাস। সংবিধান কিছু নেই এ দেশে, কোনো আইন বলে কিছু নেই। টোটাল আইনটাকে মোদী সরকার বেলাইন করে দিয়েছে। মানুষ কার কাছে গিয়ে বিচার পাবে? বিচারের সব জায়গাগুলোকেই তো কিনে নিয়েছে, হয় জুজুর ভয় নয় লোভ। কাজেই মোদির হাত থেকে দেশ উদ্ধার করা আমাদের প্রথম প্রায়োরিটি। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি বলছেন বাংলা ভাগের চক্রান্ত করা হচ্ছে। উত্তরবঙ্গ আর বিহারের কয়েকটি জেলা নিয়ে আলাদা রাজ্য তৈরির পরিকল্পনা করা হচ্ছে। বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ করছেন তৃণমূল নেত্রী। কি সেই অভিযোগ, শুনুন। প্রত্যেকবার ইলেকশনই অবশ্য আমরা নির্বাচন কমিশনের বা বিজেপি সরকার যেদিন থেকে ক্ষমতা এসছে তার চক্রান্ত আমরা অনেক লক্ষ্য করেছি, কিন্তু এবারে চক্রান্ত সমস্ত চক্রান্তকে ছাড়িয়ে গেছে। যেন তেন প্রকারণে বাংলা দখল করে ওরা বাংলা রাজ্যটাকেই তুলে দিতে চায়। এবং আগামী দিন আপনারা দেখেছেন, আমরা প্রতিবাদ করেছিলাম, প্ল্যান আছে উত্তরবঙ্গটা টোটাল বাদ দিয়ে বিহারের কিছু অংশ নিয়ে আবার আরেকটা নতুন রাজ্য তৈরি করা। আজ যখন একটা রাজ্যের ভোট, সেই ভোটের আগে ঠিক কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন উত্তরবঙ্গ আর বিহারের কয়েকটি জেলা নিয়ে আলাদা রাজ্য তৈরি করার প্ল্যান হচ্ছে। মারাত্মক অভিযোগ, সোমরাজ। একদমই, দেখো, মারাত্মক অভিযোগ। যদিও এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গকে নিয়ে আলাদা রাজ্য কেন্দ্র করার পরিকল্পনা করছে বলে এর আগেও অভিযোগ তুলেছিলেন, কিন্তু আজ যখন রাজ্য বিধানসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেছে, যখন তৃণমূল কংগ্রেসের তরফে ইস্তাহার প্রকাশ করা হচ্ছে, সেই সময় ফের কেন্দ্রকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কেন্দ্র বাংলাকে নিয়ে যে চক্রান্ত করছে তা নিয়েও বিস্ফোরক অভিযোগ আজ মমতা বন্দ্যোপাধ্যায় করলেন তৃণমূল কংগ্রেসের তরফে যখন তিনি ইস্তাহার প্রকাশ করছেন। এবং সেই সময়
মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিহারের কয়েকটি রাজ্য এবং উত্তরবঙ্গকে নিয়ে কেন্দ্র পৃথক রাজ্য তৈরি করার পরিকল্পনা করছে। এই অভিযোগকে তুলে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। যদিও এর আগেও আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গকে নিয়ে পৃথক রাজ্য করার পরিকল্পনা করছে কেন্দ্র বলে বারবার সেই অভিযোগ তুলে সরব হয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটাও তিনি জানিয়েছেন যে বাংলাকে তিনি ভাগ হতে দেবেন না। আজ আবারও সেই বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করলেন। শুধু তাই নয়, এ রাজ্যের কয়েকটি জেলার সঙ্গে বিহারেরও কয়েকটি জেলা রেখে একটি রাজ্য তৈরি করা হবে বলেও মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই বিস্ফোরক অভিযোগ করছেন। আরও একটি গুরুত্বপূর্ণ বক্তব্য, নাম বাদের পরিকল্পনা করা হচ্ছে, ডিলিমিটেশন। কি বলছেন এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়? নির্বাচন কমিশন হয়তো পরে বলবে, আমরা যেটা শুনেছি এই ভোটের পরে আবার ডিলিমিটেশন করবে। ডিলিমিটেশন মানে হচ্ছে আগামীবার মোদী সরকার জিতবে না, ক্ষমতায় আসবে না, কারণ মানুষ ওনাদের দেশের মানুষ পছন্দ করছে না, বাংলা তো নয়। এবং তাই এক ডিলিমিটেশন, 2 এনআরসি, 3 সেন্সাসের নামে মানুষের নাম আরও বাদ দেয়া, এটা ওদের পরিকল্পনা। দেশের মানুষকে সর্বহারা করে দেওয়ার ও এক গভীর চক্রান্ত মোদী সরকার করছে। নির্বাচনী ইস্তেহার তৃণমূলের কি থাকছে? এই নির্বাচনী ইস্তেহারে বলা হচ্ছে এবার দুয়ারে চিকিৎসা, দুয়ারে সরকারের মতোই দুয়ারে চিকিৎসা। কিভাবে না, প্রতিটি ব্লকে চিকিৎসা পরিষেবায় ক্যাম্প হবে। 10টি অঙ্গীকার করা হয়েছে। আরো নতুন জেলা পুরসভা তৈরি হবে। এছাড়া লক্ষ্মীর ভান্ডার, বাংলার বাড়ি, জল, যুবসাথী নিয়োগ, 10টি অঙ্গীকার করা হলো। পাশাপাশি যাতে কাজের সুবিধা হয় তার জন্য জেলার সংখ্যা বাড়ানো হবে, পুরসভা আরও বাড়ানো হবে, সেই সব অঙ্গীকার করা হলো এই তৃণমূলের ইস্তেহারে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবার মানুষের দরজায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার প্রকল্প নেওয়া হচ্ছে। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, এই যে নির্বাচনী ইস্তেহার, এই নির্বাচনী ইস্তেহারে কি পয়েন্ট যদি আমি ধরতে চাই চুম্বকে, কি কি? কি পয়েন্ট অনেকগুলো রয়েছে। প্রথমত হচ্ছে ইস্তেহারের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখাটা দীর্ঘ চিঠি রয়েছে, যে চিঠিতে গত কয়েক বছর ধরে তার নেতৃত্বাধীন সরকার কিভাবে কাজ করেছে তার বিভিন্ন প্রসঙ্গের কথা উল্লেখ করা হয়েছে, এবং কেন তারা নির্বাচনে মানুষের কাছে ভোট চাইছেন এবং কেন বিকল্প হিসাবে তৃণমূল কংগ্রেস রয়েছে সেই প্রসঙ্গের কথা এর মধ্যে উল্লেখিত। এরপর এবারের নির্বাচনের ইস্তেহারের ক্ষেত্রে মূলত 10টা ইস্যুকে তারা সামনে রেখেছেন, যে কারণে তারাই যার নাম দিয়েছেন দিদির 10 প্রতিজ্ঞা বলে। এর মধ্যে প্রথমেই যে বিষয়টা বিশেষ করে নজর কাটছে সেটা হচ্ছে যে এই দুয়ারে চিকিৎসা। কিছুদিন আগেই হচ্ছে রাজ্যের তরফ থেকে কিছু মেডিকেল ভ্যান চালু করা হয়েছিল। সেই মেডিকেল ভ্যান বিভিন্ন গ্রামগুলোতে পৌঁছে মানুষকে বাড়ি বাড়িতে গিয়ে চিকিৎসা পরিষেবা দিতেন। এবারে যে দুয়ারে স্বাস্থ্য যেটা চিকিৎসা তারা যেটা করতে চলেছেন সেটা হচ্ছে ক্যাম্প, যেগুলো হচ্ছে প্রত্যেক বছর প্রতিটা ব্লক এবং টাউনে আয়োজন করা হবে, এবং কার্যকরী যে স্বাস্থ্য পরিষেবা সেটা মানুষের বাড়ি বাড়ি গিয়ে দোরগোড়াতে পৌঁছে দেবে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে প্রবীণদের পাশে যত্নের আশ্বাসে। বহু প্রবীণ রয়েছেন, তাদেরকে একা থাকতে হয় বিভিন্ন কারণে, তাদের যারা সন্তানরা রয়েছেন বাইরে কর্মসূত্রে বাইরে থাকেন, ধীরে ধীরে তাদেরকে একদম পাশে সাহায্য করবে হচ্ছে সরকার, এবং সকল যোগ্য প্রবীণ নাগরিক যারা রয়েছেন তাদেরকে একটা প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে বাড়ির বিষয়টি, এবং এক্ষেত্রে দাঁড়িয়েও তিনি ঘোষণা করেছেন যে সমস্ত কাঁচা বাড়িকে ফাঁকা করে দেওয়া হবে। এছাড়া হচ্ছে যুবকদের পাশে জীবিকার আশ্বাসে, যেটা যুবসাথীর মধ্যে ইতিমধ্যেই করা হয়েছে, এবং লক্ষ্মীদের যার স্বনির্ভরতা অক্ষয় এটাকে তারা রেখেছেন। এক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার যে চালিয়ে যাওয়ার যে বিষয় সেই প্রসঙ্গের কথা উল্লেখিত করা হয়েছে। এছাড়া পানীয় জলের কথা, কৃষকদের জন্য তারা নাম দিয়েছেন যে বাজেটে কৃষি কৃষকের হাসি, এবং তারা উল্লেখ করেছেন যে শিল্পের প্রসঙ্গের কথা, যেখানে তারা বলেছেন যে পূর্বের বাণিজ্যের কাণ্ডারি বাংলায় দিশারি প্রসঙ্গের কথা তারা উল্লেখ করেছেন। ফলে এই ধরনের 10টি বিষয় যা মানুষকে, প্রান্তিক অংশের মানুষকেও সাহায্য করবে, যে 10টি বিষয় মানুষের ক্ষেত্রে প্রত্যেক দিনের জীবন চর্চা পরিচালনার ক্ষেত্রে সাহায্য করবে, এই ধরনের বিষয়কেই যে তারা সামনে নিয়ে আসতে চান আগামী দিনে, সেটাই ইস্তেহারের ক্ষেত্রে প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে। ধন্যবাদ। বিজেপি প্রার্থী পছন্দ হয়নি,
বিজেপি কর্মী সমর্থকদের ক্ষোভ, সেই ক্ষোভ আছড়ে পড়ল সল্টলেকে বিজেপির দপ্তরে। সেই বিজেপির দপ্তরের ছবিটা একবার দেখুন, সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষ। কারা? না সেই সব এলাকার মানুষ যেসব এলাকার মানুষের প্রার্থী পছন্দ হয়নি। তবে গিয়ে নাচ মেরে বুলবুল পয়সা মিলে না। আমার এই মাথাটা ফেলে দিস তো। এই আমার এখানে শ্রমিক ভট্টাচার্য আছেন, বোঝানোর চেষ্টা করছেন। লোকেশ চট্টোপাধ্যায় তারাও বোঝানোর চেষ্টা করছেন। আমার সঙ্গে সুস্মিতা আছে। সুস্মিতা, দেখে মনে হচ্ছে কোনো নির্দিষ্ট একটি আসন থেকে মানুষ বা একটি নির্দিষ্ট এলাকা থেকে মানুষ আসেননি, বেশ কয়েকটি জায়গায় তাদের অপছন্দ পদ্মপ্রার্থী সে কথা জানাতে তারা এখানে এসেছেন। কোন কোন জায়গা? দেখো, বেশ কয়েকটি কেন্দ্র, সেটা খণ্ডঘোষ, গোসাবা, কোথাও এন্টালি, বেলেঘাটা কিংবা হাওড়ার একাংশ, বিভিন্ন জায়গা থেকে আজকে বিজেপির যারা কর্মী সমর্থক তারা এসেছেন এবং তাদের একটাই দাবি, প্রার্থী বদল করতে হবে। প্রার্থী নিয়ে বিক্ষোভ, যে প্রার্থী নির্বাচিত করা হয়েছে সেই প্রার্থীকে তারা পছন্দ করছেন না এবং সেই প্রার্থী বদল না হলে তারা বয়কট করবেন, এমনকি গণ ইস্তফা দেওয়ার হুমকিও তারা দিচ্ছেন, গণ ইস্তফা দেওয়ার হুঁশিয়ারিও তারা দিচ্ছেন রাজ্য নেতৃত্বকে। ইতিমধ্যেই বিজেপির সল্টলেক দপ্তর, সেই সল্টলেক দপ্তরে গোসাবা, কুলসি, খণ্ডঘোষ, বেলেঘাটা, এন্টালি একাধিক বিধানসভা কেন্দ্র থেকে কর্মী সমর্থক তারা এসেছেন এবং তারা এসে বিক্ষোভ দেখাচ্ছেন। কেউ বাইক মিছিল করে এসছেন, কেউ এলাকা থেকে কর্মী সমর্থক তারা এসছেন এবং তারা রীতিমতো শ্রমিক ভট্টাচার্য, শশী অগ্নিহোত্রী, লোকেশ চট্টোপাধ্যায়, বিজেপি রাজ্য সভাপতি কিংবা বিজেপির সাধারণ সম্পাদিকা, তাদের কাছে হাত জোড় করে চোখের জলে অনুনয় বিনয় করছেন, শ্রমিক ভট্টাচার্যের পায়ে ধরে অনুনয় বিনয় করছেন তাদের প্রার্থী বদল করা হোক। এবং তাদের অভিযোগ, যে প্রার্থী করা হয়েছে সেই প্রার্থী এলাকার লোক নন, সেই প্রার্থী ব্লকে, জেলায় কিংবা মন্ত্রী স্তরে কর্মী সমর্থকদের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই এবং তাদের সঙ্গে বিজেপির কোনো আবেগ মিশ্রিত নেই। সেই ধরনের প্রার্থী করা হয়েছে। এই প্রার্থী করা হলে তারা আগামী দিনে ভোট বয়কট করবেন এবং এমনকি তারা আগামী দিনে প্রার্থীর হয়ে কোনো রকম কাজ করবেন না, বিজেপির ঝান্ডা ধরবেন না, এই রকম হুঁশিয়ারি তারা দিচ্ছেন এবং প্রার্থী বদলের ডাক জানিয়ে তারা আজ প্রতিবাদ বিক্ষোভে এই মুহূর্তে বিজেপির সল্টলেক দপ্তরে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। কিছুক্ষণ আগেও আমরা দেখলাম বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি এসে বোঝানোর চেষ্টা করলেন, তিনি এসে আলোচনা মারফত এই ঝামেলা বা অশান্তি উপশমনের চেষ্টা করেন, কিন্তু সেখানেও কোনোভাবেই ফিরে দিচ্ছে না লোকেশ চট্টোপাধ্যায়, শশী অগ্নিহোত্রী। তারা শোনা যাক ওই সময়, যে সময়ের কথা বলছো সেই সময় পরিস্থিতিটা একবার শোনা যাক। তবে গিয়ে নাচ মেরে বুলবুল পয়সা মিলে না। আমার এই মাথাটা ফেলে দিস তো। এই আমার আরে তোমার এটা পড়েছিল এখানে পড়েছিল। আজ প্রথম সাপ্লিমেন্টারি তালিকা ভোটার লিস্টের বেরোনোর কথা ছিল, কিন্তু আদৌ কি আজ ভোটার তালিকা প্রকাশ হবে? কারণ সংশয় তৈরি হয়েছে। এসআইআরে এখনো পর্যন্ত 23 লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে, প্রথম তালিকায় 15 লক্ষ নাম থাকতে পারে, আর সাপ্লিমেন্টারি লিস্টে 8 লক্ষ নাম বাদ যেতে পারে, অর্থাৎ লিস্টে নাও থাকতে পারে 8 লক্ষ নাম, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সোমরাজ আছে আমার সঙ্গে। সোমরাজ, এই যে বিচারাধীন যে নামগুলি, সেই নামগুলি এসআইআরে আজকে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর কথা ছিল যে শুক্রবার করে বেরোবে, কিন্তু এখনো পর্যন্ত বিকেল 5টা 17 হয়ে গিয়েছে। আজকে আর চান্স রয়েছে, সম্ভাবনা রয়েছে লিস্ট বেরোনোর?
দেখো, কমিশন কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করেনি যে আজ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে না। দ্বিতীয়ত, তুমি দেখেছো অতীতেও যখন নির্বাচন কমিশনের তরফে বিভিন্ন তালিকা প্রকাশ করা হয়েছে তখন কিন্তু সেই তালিকা বেশিরভাগই রাতে প্রকাশ করা হয়েছে। এবং এই যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে, এই সাপ্লিমেন্টারি তালিকা রাজ্য জুড়ে ৮০,৬২১টি বুথের জন্য নয়, কারণ হাজার হাজার এমন বুথ রয়েছে যার অধীনে আন্ডার অ্যাডজুডিকেশন নেই, অর্থাৎ বিচারাধীন নেই। যে বুথগুলির অধীনে বিচারাধীন রয়েছে অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, সেই বুথগুলির কাজ জুডিশিয়াল অফিসাররা শেষ করলেই এই তালিকা প্রকাশ করে দেওয়া হবে। কিছুক্ষণ আগেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলছেন, আজ হোক বা আগামী 2-3 দিন বাদে হোক, যখনই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে সেই তালিকা প্রকাশের পর আইন শৃঙ্খলা নিয়ে যেন সতর্ক থাকা হয়। অর্থাৎ জেলা শাসকদের বৈঠকে এই বিষয়টা স্পষ্ট করা হলো, যে কোনো সময় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হতে পারে। সেক্ষেত্রে আজ যে সম্ভাবনা হিসাবে উঠে আসছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের জন্য, তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যেই প্রায় 30,000 কাছাকাছি বুথের তালিকা প্রস্তুত করে ফেলেছে নির্বাচন কমিশন, জুডিশিয়াল অফিসাররা পাঠিয়ে দিয়েছে। ফলে তো সেই জায়গায় দাঁড়িয়ে বাকি যে সংখ্যাটা আছে সেই সংখ্যা আজ রাতের মধ্যে যদি নির্বাচন কমিশনের কাছে চলে আসে তাহলে নির্বাচন কমিশন রাত্রিবেলা তো সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে দিতে পারে। কারণ অতীতেও যখন এসআইআর প্রক্রিয়া চলছিল, তোমার মনে আছে তৃণমূল কংগ্রেসের একটি মামলার প্রেক্ষিতে এসডিডি লিস্ট নির্বাচন কমিশনকে বুথে বুথে টাঙাতে হতো। সেই সময় কিন্তু নির্বাচন কমিশন রাত্রিবেলায় সেই তালিকা প্রকাশের প্রস্তুতি শুরু করেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা বলা যাচ্ছে না এখনই যে আজ প্রকাশ হবে না। তবে হ্যাঁ, প্রকাশ হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে, তার কারণ এখনো পর্যন্ত জুডিশিয়াল অফিসারদের কাছ থেকে সম্পূর্ণ তালিকা নির্বাচন কমিশন পায়নি। সেই তালিকা যখনই পাবে তখনই নির্বাচন কমিশন প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে দেবে। ধন্যবাদ। আর্চি করে মর্মান্তিক ঘটনা, লিফটের মধ্যে দেহ পড়ে রয়েছে, উদ্ধার হলো লিফট থেকে দেহ। পরিবার অভিযোগ করছে লিফট বিভ্রাটের কারণে মৃত্যু হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট কি বলছে? আমার সঙ্গে অভিজিৎ আছে। অভিজিৎ, দেহে আঘাতের চিহ্ন, কিরকম চিহ্ন? আর্চি করের এই যে লিফট বিভ্রাটের মৃত্যুর অভিযোগ উঠেছে, তার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট কি বলছে? অতনু, ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট তাতে যেটা বলা হচ্ছে যে পলিট্রমা, অর্থাৎ বহুবিধ আঘাত, মাল্টিপল ইনজুরি রয়েছে। ক্র্যাশ ইনজুরি বলতে শরীরের বিভিন্ন অংশ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। বুকে ভারী কোনো জিনিসের আঘাত, অর্থাৎ যেটা ইঙ্গিত করছে যে লিফটের দরজা, সেই লিফটের দরজা দুপাশ দিয়ে বুকে চেপে বসেছিল। পাঁজর খন্ড খন্ড হয়ে ভেঙে গেছিল। ফুসফুসের মারাত্মক আঘাত, হৃৎপিণ্ডটাও এতটাই আঘাত, হৃৎপিণ্ড ফেটে গেছিল, এমনকি কিডনি ফেটে গেছিল, লিভার ক্ষতিগ্রস্ত, আঙুলের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, মস্তিষ্কে আঘাত। সব মিলিয়ে এটা বলা যেতে পারে যে এই যে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট, সেই রিপোর্টে যে এই লিফটে কোথাও যে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছিল সেটা পরিষ্কার উঠে এসেছে। এবং এই বক্তব্যের ময়নাতদন্তের বা পোস্টমর্টমের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে। এবং পাশাপাশি যেভাবে টালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, সেখানেও পরিবারের পক্ষ থেকে এই লিফটের যান্ত্রিক বিভ্রাটকেই দায়ী করা হয়েছে। এখন দেখার বিষয় যে একদিকে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পাশাপাশি টালা থানা, তারা কি এই তদন্তে তাদের কি উঠে আসে। অতনু, দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়, তার দেহ উদ্ধার হয়েছিল লিফটের মধ্যে থেকে আর্চি করে। গতকাল ছেলেকে ভর্তি করাতে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন অরূপ বন্দ্যোপাধ্যায়। সেখানে হাসপাতালের লিফটে দমদমের বাসিন্দার মৃত্যু। পরিবার কি অভিযোগ করছে শুনুন। তার ছেলের হাত ভেঙেছে, ট্রিটমেন্ট করতে, ও সুস্থ, লিফটে ওর ওয়াইফের সঙ্গে ছিল। তারপরে লিফটটা খুললেই বেঁচে যেত, লিফট আটকে গেছিল। কোনো লোকও নেই? না, লোকও নেই, কেউ নেই, না কোনো লিফটার নেই, কেউ নেই, কোনো সিকিউরিটি নেই, কিচ্ছু নেই। এতক্ষণ ধরে লিফট আটকে কেউ বুঝতেও পারলো না কেউ কিছু। ডাকাডাকি করে সারা বলবো না, নালে বেঁচে যেত। কি হয়েছিল, কিভাবে হয়েছিল? যান্ত্রিক ত্রুটি। একতলা থেকে 4 তলায় লিফটে উঠতেই বিভ্রাট। অভিযোগ উঠল লিফটের দরজা না খোলায় 4 তলায় বেরোতেই পারেনি পরিবার। আর এরপর 4 তলা থেকে 2 তলায় এসে আটকে যায় লিফট। সে সময় লিফটে ছিলেন অরূপ বন্দ্যোপাধ্যায়, তার স্ত্রী, তার ছেলে।
দোতলায় পৌঁছতে লিফটের দরজার একাংশ খুলে যায়, কোনো মতে লিফট থেকে বেরোন স্ত্রী ছেলে, কিন্তু স্ত্রী ছেলে বেরোলেও লিফটে আটকে যান অরূপ বন্দ্যোপাধ্যায়। তার হাত আটকে যায়, নিজে থেকে লিফটের দরজা বন্ধ হয়ে যায়, টেনে খুলতে যান তিনি, কিন্তু না, সম্ভব হয়নি। এই অবস্থায় 3-4 বার লিফট উপর নিচে করে, এরপর লিফট সজোরে বেসমেন্টে পড়ে। তখন নিরাপত্তা রক্ষীরা কোথায়? কাছেই ছিলেন না কেউ। তাদেরকে যখন ডাকা হলো তারা এলেন। লিফটের দরজা খোলার চাবি না, তাদের কাছে নেই। প্রায় 1.5 ঘন্টা লিফটেই আটকে ছিলেন অরূপ বন্দ্যোপাধ্যায়। পরিবার অভিযোগ করছে মৃত্যু হয়েছে লিফটের এই ত্রুটির জন্য, যান্ত্রিক ত্রুটির জন্য, রক্ষণাবেক্ষণের গাফিলতির জন্য। কয়েকদিন ধরে এই লিফটে গন্ডগোল হচ্ছিল বলে অভিযোগ করেছেন রোগীর পরিবার। এবং আরও অভিযোগ, লিফটম্যান কোথায়, তাকে তো খুঁজেই পাওয়া যায়নি। সিকিউরিটি, যে প্রাইভেট সিকিউরিটি লোক দাঁড়িয়ে ছিল, ক্যালকাটা পুলিশের হোমগার্ড পুলিশ দাঁড়িয়ে ছিল, আরো অনেকে দাঁড়িয়ে ছিল, যে ওই লিফটটা উঠছে নামছে, ওর বডি আটকে গেছে, এবার লিফটম্যান নেই, ইমিডিয়েট এটা খোলার ব্যবস্থা করুন। ওরা বলছে পিডব্লিউডির কাছে চাবি। পরে 2 ঘন্টা বাদে একটা হাতুড়ি নিয়ে এসে আমার ছেলে, আমার নাতিটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। গিলটা যদি ভেঙে দিত তাহলে কিন্তু কোনো অসুবিধা হতো না, কিচ্ছু করলো না। আমার ছেলে চলে গেছে। একবার উঠছে নামছে, উঠছে নামছে, আমার দাদাকে আমি আর পাচ্ছি না। বৌদি আমার ভাইপো প্রচন্ড চিৎকার করেছে, কিন্তু আমার দাদার চিৎকার আমি আর শুনতে পাইনি। লিফট খুলে বললো অন্তত সিঁড়ি দিন একটা, ওরা উপরে উঠে আসুক। কেউ কোনো সাড়া দিল না। র্যাফ এসছিল, পুলিশ ছিল, আমি অনেক বলেছি, কেউ না। আমরা সবাই মিলে চিৎকার করি। সিকিউরিটি গার্ডকে আমার মানে কিছু বলার নেই। গাফিলতির অভিযোগ উঠছে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ মানতে নারাজ। আমাদের এখানে অটোমেটিক লিফট যখন এসে কোনো ফ্লোরে দাঁড়ায় তখনই দরজাটা খোলে, তাহলে প্যানেলে গেল কি করে? আমার কাছে এখন দুটো জিনিস প্রায়োরিটি। নাম্বার 1 হচ্ছে হোয়াট ওয়াজ দ্য টেকনিক্যাল ডিফেক্ট ইন দ্য লিফট। নাম্বার 2, যিনি মারা গেছেন ভেরি আনফর্চুনেট, তার পোস্টমর্টমের কি রিপোর্ট বেরোচ্ছে, দ্যাট ইজ অলসো ভেরি মাচ পিভোটাল টু মি। এবং এখানে নজরদারির কোনো অসুবিধা ছিল না। যে চাবি আমরা সবসময় সুরক্ষিত রাখি, কিন্তু চাবি রাখা সত্ত্বেও ওপর থেকে কি ঘটলো এইটা আমাকে জানতেই হবে। এবং লিফটম্যান পোস্ট হচ্ছে পিডব্লিউডি ইলেকট্রিক্যালের কন্ট্রাকচুয়াল পোস্ট। অ্যাকর্ডিং টু দেম দ্য লিফটম্যান ওয়াজ দেয়ার, এবং তাকেও নাকি ধরাও হয়েছিল, যেটুকু শুনেছি। বাট আমার কাছে প্রশ্ন, সেই পার্টিকুলার মুহূর্তে লিফটম্যান তাহলে কোথায় ছিলেন? সো দ্যাট ইজ, গিভ মি সাম টাইম, আমি ডিটেইল রিপোর্ট আপনাদেরকে আপডেট করি।